এক্সট্রা কোনো নিরাপত্তা দরকার নাই, যদি আমাদেরকে মেরে ফেলা হয় তাহলে যেন অপরাধীর যেন বিচার হয়, এই কথাটা সে বলে যাচ্ছে। পরে আমার কাছে মনে হয়েছে যে হাদি জানতো তার পরিণতি কী হবে। সে যে পথে গেছে, জুলাইকে রক্ষা করার জন্য একদম ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করেছে। না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের অকতপয় এই যোদ্ধা সোচ্চার ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ধ্বংস করতে চেয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদ চিরতরে, উচ্চকিত ছিলেন কালচারাল ফ্যাসিস্টদের ব্যাপারে। তার এই না ফেরার দেশে চলে যাওয়ায় সবার মতো আমরাও শোকাহত। আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ, আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আজকে কথা বলতে চাই শরীফ ওসমান হাদিকে নিয়েই। আমার ডানে আছেন জনাব নাজিমউদ্দিন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিএনপি, স্বাগত আপনাকে। সর্বডানে আছেন শরীফ ওসমান হাদির সহযোদ্ধা সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, স্বাগত আপনাকেও। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ওসমান হাদি চলে গেছেন না ফেরার দেশে, আজকে তার সর্বশেষ অস্ত্রোপচারটি হয়েছে। সারা দেশের মানুষের সাথে সবারই এই মুহূর্তে আসলে মন খারাপ, শুনতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা স্তব্ধ। হাদি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সাথে আমাদের অনেক এক্সচেঞ্জ, অনেক ভাবনার বিনিময়, এবং হাদি বিশ্বাস করতেন, হাদি কাজ করে দেখিয়েছেন যতদিন ছিলেন, এখন তো ছিলেন বলতে হচ্ছে, হাদি কাজ করে দেখিয়েছেন যে জুলাই একটা চলমান প্রসেস এবং এটাকে এগিয়ে নিতে হবে। এবং অসীম সাহসী ছেলে। এই ধরনের ক্যারেক্টার আমি বলবো যে শতবর্ষে জন্মায় না। বাংলাদেশের ইতিহাসে এই দেশটাকে এগিয়ে নিতে অনেক সময়, ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমরা আলোচিত নামের কথা জানি। আমরা শহীদ আসাদের কথা জানি, আমরা শহীদ নূর হোসেনের কথা জানি, এবার 24শে গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা জানি, মুগ্ধর কথা জানি। এই তালিকায় কিন্তু হাদির নামটা খুব জোরে সোরে উচ্চারিত হবে। বাংলাদেশের 70-80 বছরের ইতিহাসে যারা এই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন বলা হবে, তাদের মধ্যে হাদির নামটা খুব গুরুত্বের সাথে আলোচিত হবে। এবং আমার এখন মনে হচ্ছে যে হাদি হয়তো তার পরিণতিটা জানতেন। অসংখ্য তার আলোচনার মধ্যে আপনি দেখবেন শহীদ হতে চেয়েছেন, সে বলছে যে এরকম অনেক দিন বেঁচে কি লাভ, আমি এমন একটা জীবন চাই, এরপর আমি আল্লাহর কাছে চলে যাব, আমি আমার মানুষের পথে থাকতে চাই, জুলাইয়ের পথে থাকতে চাই, তারপর যদি আমাকে কেউ মেরে ফেললো। এবং আজকেও আমি একটু আগে দেখছিলাম সে এরকম কথা বলছে যে আমাদের এক্সট্রা কোনো নিরাপত্তা দরকার নাই, যদি আমাদেরকে মেরে ফেলা হয় তাহলে যেন অপরাধীর যেন বিচার হয়, এই কথাটা সে বলে যাচ্ছে। পরে আমার কাছে মনে হয়েছে যে হাদি জানতো তার পরিণতি কী হবে। সে যে পথে গেছে, জুলাইকে রক্ষা করার জন্য একদম ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করেছে, প্রাচীর হিসেবে দাঁড়িয়েছে জুলাইয়ের পক্ষে। আপনি বলছিলেন যে কালচারাল ফ্যাসিজম, ফ্যাসিজমের যে এখন আপিল আমাদের সমাজে আছে, এই যে আপনি দেখবেন যে অনেকের মধ্যে, বিশেষত যারা সংস্কৃতি কর্মী, যারা মিডিয়ার মধ্যে আছে, কিংবা যারা একটু আরবান মিডল ক্লাসের মধ্যে, এখনও ফ্যাসিজমের অ্যাপিল আছে, এখনও শেখ হাসিনা নাই, এটা অনেকের জন্য একটা দুঃস্বপ্নের মতো। তো এটার কারণ হচ্ছে এক ধরনের কালচারাল আইডিয়ার কারণে তারা এরকম করে। এবং হাদি কিন্তু বুঝতে পেরেছেন যে তাহলে ফ্যাসিজম থেকে দেশকে বের করে নিয়ে আসতে গেলে আপনাকে একটা ডেমোক্রেটিক ফাইট দিতে হবে, কালচারাল একটা ফাইট দিতে হবে, এবং হাদি সেই পথটা বেছে নিয়েছেন। এর পাশাপাশি যেহেতু তিনি একজন অত্যন্ত ভার্সেটাইল ক্যারেক্টার ছিলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন ঢাকা 8-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনে। আমরা তার এরকম ভিডিও দেখছি, উনি ফজরের নামাজের সময় মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন, মুসল্লিদের কাছে হ্যান্ডবিল দিচ্ছেন। আমরা দেখেন, আমরা মামদানিকে খুব সেলিব্রেট করলাম, মামদানির কথা বললাম, কিন্তু আমাদের তো হাদির যে মডেল, হাদি যেভাবে মানুষের সাথে মিশেছিলেন, যেভাবে মুড়ি বাতাসা ভ্যানগাড়ি নিয়ে ঘুরছেন, একেবারে সিম্পল, এবং মানুষের যথেষ্ট সাড়াও তিনি পাচ্ছিলেন। ফলে এই হাদি মডেলটা আমাদের জন্য কিভাবে সৎ থেকে, দৃঢ় সংকল্প থেকে নিজের পথে নিজের কাজটা এগিয়ে নেওয়া, এটা কিন্তু হাদি আমাদেরকে সবসময়, আমরা যদি কখনো এই পথ থেকে বিচ্যুত হই, হাদি কিন্তু আমাদেরকে কখনো ক্ষমা করবে না। ফলে এটা আমাদের জন্য আমি বলবো যে আমার হৃদয়টা আসলে ফেটে যাচ্ছে যে আমাকে এটা বলতে হচ্ছে যে হাদি আর নাই, যেটা এই বাস্তবতা। তার যে ইনকিলাব সেন্টার, যেটা তিনি গড়ে তুলেছিলেন, সেখানে আমাকে একবার তিনি দাওয়াত করেছেন, আমি ওখানে কথাও বলেছি। সেখানে আমরা মজা করে বলছিলাম যে আমাদের সবারই পরিণতি হয়তো এরকম, এটা আমরা তো এরকম আজ করতে পারি, কিন্তু এত দ্রুত ঘটবে এটা আমরা ভাবতে পারিনি। এখন
হয়তো আমরাও টার্গেটের মধ্যে আছি, হয়তো আমাদেরকেও একই পরিণতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু জুলাইয়ের জন্য আমাদের এই আত্মোৎসর্গ বাংলাদেশের জন্য, এই পথ থেকে আমাদের সরে আসার সুযোগ নাই। গত 1-1.5 বছরে অনেক বিভক্তি, অনেক কিছু ঘটেছে, সেগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং আমাদের যা যা ভুল আছে সেগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো ভুল করি নাই। আমরা বাংলাদেশের মানুষের জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষকে, এই দেশের ছাত্র জনতা একটা গণঅভ্যুত্থান করেছে। এটাই ইতিহাসের সঠিক অভিমুখ এবং এর জন্য আমাদের যে কোনো পরিণতি আমরা মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমরা এই মুহূর্তে দেশে যেহেতু সরকার আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলার কর্তৃপক্ষ আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে এই যে ভারতে চলে গেছে এই গল্প আমরা বিশ্বাস করি না। তারা দেশের মধ্যে আছে অপরাধীরা, তাদেরকে শনাক্ত করতে হবে এবং পুরো সিন্ডিকেট, পুরো নেটওয়ার্কটাকে আমরা বের করে আনার প্রতি সরকারকে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদ পতনের অন্যতম সম্মুখ যোদ্ধা, তিনি চলে গেছেন না ফেরার দেশে। আপনিও একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য, সম্ভাব্য প্রার্থী, আপনি মনোনয়ন প্রত্যাশী। শরীফ ওসমান হাদিও একজন প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, স্বতন্ত্র হিসেবে প্রচারণায় ছিলেন তিনি। আজকে তিনি চলে গেছেন। বর্তমান পরিস্থিতি এবং হাদির এই চলে যাওয়া কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, এনসিপির নেতা তুষার, সাবেক ছাত্র নেতা, এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা গভীরভাবে শোকাহত। এমন একজন ব্যক্তি জুলাই আগস্টের অত্যন্ত সাহসী, বলিষ্ঠ নেতৃত্ব এবং আউটস্পোকেন, খুবই স্পষ্টভাষী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যার পারফরমেন্স আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য কথা বলার চেষ্টা করছে, আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য যথার্থ ভূমিকা রেখে আসছেন। এবং জুলাই আগস্টের নেতৃত্বে যারা ছিল, বর্তমানে যারা এনসিপিতে আছে, প্রত্যেকেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। এবং তাদের সাথে আমরা যারা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জামাত, সকলে মিলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য দীর্ঘ প্রচেষ্টার পরে জুলাই আগস্টের মাধ্যমে আমরা সফলতা অর্জন করেছি। প্রত্যাশা হলো গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। জুলাই আগস্টের পরে লক্ষ্য করলাম যে ফ্যাসিবাদীরা তো বিভিন্ন, এর আগে আমি অনেক সময় ক্রকশোতে বলেছি যে এমন একটা ফ্যাসিস্ট দল, রাজনৈতিক দল, যে কিলার, মানে যারা জেনোসাইড করেছে, যারা এই দেশের সম্পদ লুটপাট করেছে, এটা ভয়ঙ্কর একটি পার্টি, প্রাচীনতম পার্টি, যারা মানুষকে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের ইতিহাসই হলো এটা। স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় তারা রাম রাজত্ব কায়েম করেছিল। সুতরাং এই শক্তিটা যেমন অজস্র টাকা এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রশ্রয়দাতা, যাদের প্রশ্রয়ী 17টি বছর তারা দুঃশাসন চালিয়েছে এবং সেখানে আছেন তারা, এবং সেখান থেকে বারবার হুঙ্কার দিচ্ছেন, আমরা অডিওতে শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারি না যে তারা যেহেতু রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তারা যেহেতু ফ্যাসিস্ট, পরাজিত শক্তি, পতিত শক্তি, তারা দেশের ভিতরে অরাজকতা করবে, তারা নাশকতা করবে। এখন নির্বাচনের তারিখ আসছে, নির্বাচন বানচাল করবে যাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না পায়, না হয়, ইলেকশন সুষ্ঠুভাবে না হয়। এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা তারা করবে এবং সেগুলো করে যাচ্ছে। নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে হত্যা করবে। ইতিমধ্যে শেখ হাসিনা নিজে বলতেছেন একদম টার্গেট কিলিং 50টা করবে। আমি বুঝলাম না যে বর্তমান সরকার এবং প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারপরেও আমাদের প্রার্থীদেরকে, সম্ভাব্য প্রার্থী, তাদের নিরাপত্তা থাকবে না। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা শক্তি, আমাদের নিরাপত্তা থাকবে না। এটা খুবই দুঃখজনক।
আমার কেন যেন মনে হচ্ছে যে যারা কি পয়েন্টে বসে আছে তাদের সদিচ্ছা নাই। মনোনয়ন দেওয়ার পরপরই চিরাঙে আমাদের এরশাদুল্লাহকে মিছিলে গুলি হয়েছে, গুলি করলো প্রচারণায়, প্রচারণার সময় একজন মারাও গেল সেখানে। মারাও গেল। আজকে হাজির মতো একটা প্রতিভাবান বলিষ্ঠ কণ্ঠস্বর আজকে নিভিয়ে দিল। দুঃখজনক, মর্মান্তিক। আমরা দোয়া করি সবাই আল্লাহর কাছে, আল্লাহ যেন হাদিকে জান্নাতবাসী করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। উনি বলছিলেন যে কিন্তু জুলাই আজকে এখনো সবচেয়ে- চলমান। জুলাই আগস্টে আজকে এটা এই যে বিপ্লবটা, মানুষ তো বিপ্লব করতে আসবে না, আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। এই যে ছাত্র নেতারাই অতীতে যুগে যুগে ছাত্র নেতৃত্ব দেয়, আন্দোলন করে, গণঅভ্যুত্থান করে। 1990 সালে তখন আমরা ছিলাম টাকসুতে, আমরাও নেতৃত্ব দিয়েছিলাম। 69-এর গণঅভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, ছাত্ররাই নেতৃত্ব দেয়। আর ছাত্রদের আপনার নিরাপত্তা, ছাত্রদের প্রতি আমাদের দরদ, ভালোবাসা, এটা থাকতে হবে, কারণ এরা ভবিষ্যৎ জাতির। আজকে আমি মনে করি গভর্নমেন্টের যে আপনার জুলাই আগস্টের পরে যে অস্ত্রগুলো যে লুট হয়েছে, সে অস্ত্রগুলো কেন উদ্ধার হলো না? এই অস্ত্রগুলো উদ্ধার করতে কি খুব বেশি আপনার দরকার? আমাদের আইন প্রক্রিয়া সংস্থা কি এনাফ না? তারা যথেষ্ট না? সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে। সে ঐতিহাসিক নির্বাচনের কথা বলছেন, একটা সুন্দর একটা ভালো নির্বাচন করার কথা বলছেন, সিএসি বলতেছেন। তো বলার সাথে সাথে তো পরের দিনই আপনার ঘটনা ঘটলো। এবং আওয়ামী লীগও বলতেছে যে, শেখ হাসিনা নিজে বলতেছে, আমার কাছে রেকর্ড আছে, এখানে অডিও ক্লিপ আছে, শেখ হাসিনা নিজে বলতেছে যে আমরা তো নির্বাচনে নাই, আমাদের কোনো দোষ নাই, বিএনপি জামাতের উপর হামলা করো, জি, হামলা করো, মেরে ফেলো, সজীব ওয়াজেদ জয় বলে ইলেকশন বানচাল করতে হবে, তোমার যা আছে সব ঝাঁপায় পড়ো। এইভাবে তারা বক্তব্য রাখবে, তারা বানচাল করতে চাইবে, এটা তো আমাদেরকে বুঝতে হবে। তৎপরতা আরো বেশি হওয়া উচিত ছিল। হ্যাঁ, ফেসিবাদ বিরোধী শক্তি, এদেরকে যেমন সতর্ক হতে হবে, অ্যাট দি সেম টাইম সবচেয়ে বড় দায়িত্ব গভর্নমেন্ট, সরকারের, ইলেকশন কমিশন। নির্বাচন সামনে, জি, ইলেকশন ইজ নকিং এট দ্য ডোর। আপনি এই মুহূর্তে তো আপনাকে সন্ত্রাস নির্মূল করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, সেরকম অবৈধ অস্ত্র তৎপরতা সব খুবই উদ্ধার করতে কম হবে। আমরা দেখতে পাচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধার করা সেনাবাহিনীর জন্য খুব সহজ ব্যাপার, আমরা তো দেখেছি অতীতে। জি, সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, সমস্ত জায়গায় প্রত্যেকটা এলাকায় সেনাবাহিনী আছে। জি, তাদেরকে নিয়ে বসে মাননীয় প্রধান উপদেষ্টা ইমিডিয়েট আমাদের সকলের নিরাপত্তা, প্রত্যেকটা প্রার্থীদের নিরাপত্তা এবং ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি এই আওয়ামী লীগের নিরাপত্তা বিরুদ্ধে, নিশ্চিত করা দরকার। হ্যাঁ, নিশ্চিত করতে হবে। জি, তাহলে আর আওয়ামী লীগ চাইবে বানচাল করতে, আমরা যেন কেউ আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে বানচাল করতে না যাই। জি, ধন্যবাদ গভর্নমেন্টকে আপনাকে। সহযোগিতা করে ইমিডিয়েট আমাদেরকে একটা পরিবেশ, একটা হেলদি অ্যাটমসফিয়ার, একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, যাতে ইলেকশনটা আমরা সুন্দরভাবে হয়। উঠিয়ে আনতে পারি। ইলেকশন আনলে পরে গণতান্ত্রিক গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে, একটা পাওয়ারফুল গভর্নমেন্ট হবে। তখন আপনার গিয়ে এই সমস্ত আওয়ামী লীগের মাস্তানি, সন্ত্রাসী কিভাবে বন্ধ করতে হয় সেটা আমরা জানি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। মনসুর হাদির চলে যাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম। মাঝখানে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে গোটা বাংলাদেশ। একই সাথে গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে দেশবাসীকে নজর রাখতে বলেছেন যেন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা হয়। প্রধান উপদেষ্টার ভাষণ স্যার অর্থস্যার আপনি শুনেছেন। রাজনৈতিক দল আপনারা করেন, আপনাদের নেতাকর্মীরাও এখন বিক্ষুব্ধ, মাঠে নেমেছেন তারা। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য বেশ কয়েকজনের পদত্যাগের দাবি কিন্তু মাঠে আছে। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে। জি, বলবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল, এবং এই সরকারের অনেক ব্যর্থতার মধ্যে সবচেয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তার নিশ্চয়ই খুঁটি এমন কোথাও শক্তভাবে প্রথিত যে তাকে অপসারণ করতে খোঁজ সরকারও পাচ্ছে না। আদারওয়াইজ আপনারা সাংবাদিকরা কিছুদিন আগে তাকে প্রশ্ন করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তখন তিনি বললেন যে আপনারা পেঁয়াজ নিয়ে কথা বলেন, আলু নিয়ে কথা বলেন, পেঁয়াজ নিয়ে কথা বলেন। তো আপনি পেঁয়াজের বাম্পার ফলন করেন, আলুর বাম্পার ফলন করেন, আপনার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আপনি পারবেন না। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে ব্যর্থ। এবং এখন যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন,
উনি ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে বক্তব্য, উনি যা যা বলেছেন এতদিন, নর্মাল যে কোনো স্বাভাবিক সময়ের জন্য উনি উপযুক্ত না। আর এখন তো আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি সময়ের মধ্যে আছেন। এবং এটা শুধু তাই না, পুলিশের আইজিপি, তারপর প্রধান উপদেষ্টা যে স্বরাষ্ট্র বিষয়ক সচিব, এই যে খোদা বক্স, বাহারুল এবং এই আপনার জাহাঙ্গীর সাহেব, এই ট্রায়ো হচ্ছে গত 1-1.5 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সমস্ত কিছুর জন্য দায়ী। তাদেরকে দায় নিয়ে যে কোনো সভ্য দেশে তারা নিজেরাই পদত্যাগ করতেন, বলতেন যে আমরা দায়িত্ব ছেড়ে দিলাম। কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। এবং সরকারের উচিত, তফসিল ঘোষণা হয়েছে, এখন সরকার, আপনি দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বললেন যে আপনারা গানম্যান রাখেন, আপনারা ওই লাইসেন্স দেওয়া হবে অস্ত্র, মানে আমরা নির্বাচন করব না, আমরা এখন সন্ত্রাসীর সাথে গোলাগুলি করব, এটাই উনি চাচ্ছেন। নির্বাচন আসলে বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্রসমূহ আপনার জমা নেওয়া হয়, সেখানে উনি নতুন অস্ত্র দিতে চাচ্ছেন। এই হচ্ছে ওনার কাণ্ডজ্ঞান। এবং আপনি আরেকজন ব্যক্তির কথা এখানে বলতে হবে, যে সিইসি, প্রধান নির্বাচন কমিশনার, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে যেভাবে দাঁতাল হাসি দিলেন, ওই আওয়ামী লীগের শাহজাহানের মতো নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেভাবে শাহজাহান হেসেছিলেন, একইভাবে এটা বললেন যে এরকম তো হয়, আসানুল্লাহ মাস্টার মরছে না, এইভাবে, মানে তার কাছে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এবং নির্বাচন আসলে এরকম 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এভাবেই তিনি বললেন। এই ব্যক্তি থাকলেও সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে আপনি নির্বাচনের সময় এই নির্বাচন কমিশনার, ওনারা বলেছিলেন যে তফসিলের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা পরিবর্তন কোথায় আপনি কিছু দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতি ঘটছে। মূল কথা হচ্ছে যে পুলিশের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা ইসির কোনো গ্রিপ দেখতে পাচ্ছি না আমরা পরিস্থিতির উপরে। যে একটা ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, আপনি শনাক্ত করতে পেরেছেন কিনা, আপনি ধরতে পেরেছেন কিনা, তার উপর নির্ভর করবে যে আমরা প্রার্থীরা কিংবা জনগণ, সাধারণ জনগণ আপনার উপর ভরসা করবে কিনা। আপনি তো ধরতে পারছেন না। এই 3-4 দিন, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল হাদির ঘটনা, এখনো পর্যন্ত কিন্তু ধরা যায় না। উল্টো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে দেশের বাইরে চলে গেছে। ফলে এই, যদি সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, দেশে আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে চায়, তাহলে এই যে নামগুলো আমি বললাম, এদেরকে অপসারণ করে এখানে আরো যোগ্য লোক বসানো উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আর একটা বিরতি নেব, এসে হচ্ছে নাজিমউদ্দিন আলম ভাইয়ের কথা শুনবো। দর্শক, আবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RSS জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম মনসুর হাদির চলে যাওয়া নিয়ে। জনাব নাজিমউদ্দিন আলম, আপনার কাছে আসতে চাই। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উনি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ঠিক হয়নি এখনো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তফসিল ঘোষণার পর যেমনটি প্রত্যাশা করা হয়েছিল তার টিকিটেও দেখা যায়নি। কেমন আইন শৃঙ্খলা পরিবেশটা কেমন দরকার আসলে এই সময়? আসলে আমি প্রথম পর্বেও বলছিলাম যে হেলদি অ্যাটমসফিয়ার, এটা খুবই প্রয়োজন নির্বাচনের আগ মুহূর্তে। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, তো এখন তো আরও বেশি দরকার, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে। জনগণ ভোট দিতে চায়, জনগণের কাঙ্ক্ষিত প্রার্থী, তার কাঙ্ক্ষিত নেতাকে নির্বাচিত করতে চায়। যেই ভোটের অধিকারের জন্য এত বছর আমরা আন্দোলন করলাম, আপনারা যারা প্রার্থী তারা তো জনগণের কাছে যাবেনই, তাহলে ব্যক্তি পর্যায়ে অস্ত্র দিলে কি সেটা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে? অস্ত্র দেওয়ার প্রয়োজন না, এটা আবার ঠিক না। এটা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে যেটি না, বললো আর কি। এটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি এটা বলছেন। এইভাবে হয় নাকি নিরাপত্তা নিশ্চিত করা? নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রত্যেক মহল্লায় যে অস্ত্রধারী, সন্ত্রাসী, এরা গোয়েন্দা সংস্থা, প্রশাসন, আইন প্রকারী সংস্থা সবাই চিনে। এগুলি চিরুনি অভিযান করলে পরে সব কিছু ধরা পড়বে, কিছু পালায় চলে যাবে, দেশ ছেড়ে ভাগবে। আপনাকে এটা সদিচ্ছা থাকতে হবে, আপনাকে আন্তরিকভাবে আপনাকে জিনিসটা সিরিয়াসলি মিন করতে হবে। আমরা অতীতে দেখেছি সেনাবাহিনী, অতীতে আমরা দেখেছি নির্বাচন, যখন আপনার একটা এলাকায় যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঢোকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দেওয়া আছে, তারা সিরিয়াস হইতে হইলেই তো হয়। আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা করে কি, পুলিশ অফিসাররা, সেনাবাহিনী অফিসাররা গিয়ে, যিনি দায়িত্বে থাকেন একটা উপজেলা, একটা থানায়, যারা ওই ওসির কাছে আপনার তাদের সব রিপোর্ট আছে। আর তারা তো 1 বছর 1.5 বছর যাবত তো এখানে আছে মাঠে, তারা তো জানেই কারা সন্ত্রাসী। স্ব এলাকায় তারা খুব ভালো করে জানে কোন সন্ত্রাসী অস্ত্র মানে মাস্তানি করে, কে চাঁদাবাজি করে। এগুলির কয়েকটারে সুন্দরভাবে ধল্লিত হয়ে যায়, দেশ ঠান্ডা হয়ে যাবে। এবং সেনাবাহিনী সম্ভব, তাদের পক্ষে সম্ভব। আমরা অতীতে দেখেছি সেনাবাহিনীকে এদেশের সবাই ভয় পায়। সেনাবাহিনীর ভিতরে একটা ডিসিপ্লিন আছে, মানে এবং পুলিশ ধরেন মরাল ডাউন। সময় জুলাই আগস্টের পরে পুলিশ তো আপনার মরাল ডাউন হয়ে গেছে। সময় ক্ষেপণ কেন হচ্ছে? পুলিশের ভিতরে অনেকে এখনো ওই লাইনের লোকজন আছে। আপনার এখানে উনি ওখান থেকে বসে হুমকি বাড়ছে, হুঙ্কার দিতেছে, ইলেকশন বানচাল করে দিব, বানচাল করে দিব, তারপরে সতর্ক কেন হচ্ছে না? এটা আমাদের একটা চ্যালেঞ্জ।
আমি প্রধান উপদেষ্টা আমাদের ওসমান হাদির ব্যাপারে উনি শোক দিবস পালন করার জন্য বলছেন, এবং ধৈর্য ধরতে বলেছেন ধৈর্য ধরতে সবাইকে। বলছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচন করতে হবে, অবশ্যই নির্বাচন করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন আরো আগে হলে আরো ভালো হতো, জি। আরো ভালো হতো। সুতরাং নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে, বিনির্মাণ করতে হবে, এতে কোনো নির্বাচনী সন্দেহ নাই। পরিবেশও নিশ্চিত করতে তবে আইন শৃঙ্খলা আরো খুব সিরিয়াসলি মনোযোগ দিতে হবে, সরকারকে খুব সিরিয়াস, নির্বাচন কমিশনকে আর খুব সিরিয়াস হইতে হবে আইন শৃঙ্খলার ব্যাপারে, অনেক ধন্যবাদ। যাতে করে আমাদের প্রত্যেকটা আমাদের স্টেক হোল্ডার, আমাদের যারা আছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তারা নিরাপদ জুলাই করেন। আগস্টের নেতৃবৃন্দ যারা, আমাদের যারা নেতৃবৃন্দ, আমাদের যারা প্রার্থী, সবাই যেন নিরাপত্তা নিশ্চিত অনেক হয়। ধন্যবাদ আপনাকে জানাই নাজিমুদ্দিন আলম, ধন্যবাদ জনাব সারোয়ার তুষার। দর্শক, ওসমান হাদি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।